আমরা দীর্ঘদিন 3টি নির্বাচন বঞ্চিত হয়েছি। আজ আমাদের মনে পড়ে দীর্ঘদিন রক্ত ক্ষণের পরও আজকে আমাদের সংস্কার কি সংস্কার? এই বাংলাদেশে একটাই মাত্র সংস্কার, জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দিন। জনগণকে ফিরিয়ে না দিতে পারলে আপনারা ক্ষমতা থাকার কোনো যুক্তি নাই। আমরা চাই আপনারা নির্বাচন দিয়ে আমাদের জনগণের ক্ষমতা জনগণ করে দিয়ে জনগণের ভালো মন্দ বুঝবে, জনগণের ক্ষমতা জনগণকে বুঝিয়ে দিবেন, জনগণে তার ভালো মন্দ বিচার করবে এবং জনগণই তাদের সুন্দর করে দেশ চালার পরিচালনা হাতে দিবে। আমি তাই বলতে চাই, ইউনূস স্যারকে বলতে চাই, আমি আপনার কাছে দীর্ঘদিন গেছি, আপনি খুব ভালো মানুষ, আপনি কারো কথা শুনেন না, আপনি দ্রুত পারেন, যত দ্রুত আপনি নির্বাচন দিতে পারবেন, আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, জনগণের জন্য মঙ্গল। আমরা চাই দ্রুত নির্বাচন হলে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমরত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ কামনা করছি। তারেক জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান মনির। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ নাগরিক সমাবেশের সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক, প্রেস ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানের পরিচিত মুখ জনাব হুমায়ুন কবির ব্যাপারী সহ সামনে উপবিষ্ট বিশিষ্ট নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে আজকে জাতির কাছে বলতে চাই, 5 আগস্ট এই স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, সে পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মাগুলো এখনো ঘুরে বেড়াচ্ছে। খুনি হাসিনার প্রেতাত্মাগুলো এখনো সচিবালয়ে বসে আছে, তাদেরকে অপসারণ করা হচ্ছে না। একজন সিনিয়র সচিব বলছেন, আমার ভাই বেশি টাকার দরকার নাই, আমাকে 5 কোটি টাকা দিলেই হবে। এই হলো এখনকার অবস্থা। আজকে সমন্বয়ক ভাইয়েরা সভা সমাবেশ করার আগে বিউটি পার্লারে গিয়ে মেকআপ করছেন, মেকআপ করে বক্তৃতা করছেন। তারা আমাদের সিনিয়র নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও খোঁচা দিয়ে কথা বলছেন। এর জন্য আবু সাইদ মুগ্ধরা জীবন দেয় নাই। আজকে পার্বত্য চট্টগ্রামে একটা আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয় নাই। আওয়ামী লীগের দীপঙ্কর তালুকদার, আওয়ামী লীগের বীর বাহাদুর, মুজন্নুলাল ত্রিপুরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে অবাধে ঘুরে বেড়াচ্ছে। এই আওয়ামী লীগের একটা প্রশাসনকে এখনো গ্রেপ্তার করা হয় নাই। আজকে ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনাকে যখন মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, আমরা রাজপথের আপনার পক্ষ হয়ে প্রতিবাদ করেছি। আপনাকে সিঁড়ি দিয়ে উঠে লিফট দেওয়া হয় নাই, আপনাকে লোহার খাঁচায় ঢুকাতে চেয়েছিল খুনি হাসিনা, এভাবে অপমান করেছে তারা, সেগুলো আমরা প্রতিবাদ করেছি। আজকে মাত্র 16 দিনে আন্দোলন সফল হয় নাই। এই 16 বছর বিএনপি এবং আমাদের সমমনা রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ, মহাসমাবেশ করে আমাদের প্রায় 500 নেতা কর্মী জীবন দিয়েছে। তারপরে 5ই আগস্ট সফল হয়েছে। বিনা যুদ্ধে, বিনা ইয়েতে মাত্র 16 দিনে আমরা এই সফলতা আনতে পারি নাই। একটা খেলার মধ্যে 11 জন প্লেয়ার থাকে, যদি স্ট্রাইকারটা গোল দেয় ওই টিম জিতে যায়, কিন্তু ওই টিমের বাকি 10 জন প্লেয়ারের গৌরব ভুলে যাওয়া যাবে না। এই বিএনপি হচ্ছে সেই 10 জন প্লেয়ার যাদের আন্দোলনের ফসল আজকের ইন্টারিম গভর্নমেন্ট। আপনারা কিংস পার্টি করছেন, এজন্য কি আবু সাইদ জীবন দিয়েছে? আপনারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে 200 টাকার কম্বল, 10 লাখ টাকার হেলিকপ্টার তেল খরচ করছেন, এগুলি বাদ দেন। এই বালক সুলভ ছাত্র নেতাদেরকে বলবো, তোমরা ক্ষমতায় থেকে
এইসব সুযোগ সুবিধা ভোগ করে রাজনীতি করো না। তোমরা লেখাপড়ায় ফিরে যাও, রাজনীতিবিদদের রাজনীতি করতে দাও। বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় আসবে। বিএনপি বলছে আর ফেলো না চোখের জল, আবার আসবে জিহাদ দল। ইনশাল্লাহ আমরা আবার আসবো, জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে ভাতের অধিকার আমরা দিব, এই অঙ্গীকার রাখছি। তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে। ইনশাল্লাহ এই দেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জিসাসের সাংগঠনিক সম্পাদক ইনাম আহমেদ সিদ্দিকী। ইনাম আহমেদ সিদ্দিকী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আজকের উদ্যোগে আজকের এই দ্রুত ইলেকশনের দাবিতে আজকের এই সমাবেশের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই হুমায়ুন কবির ব্যাপারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব শামসুর রহমান দুদু ভাই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাই। নেতৃবৃন্দ, আপনারা জানেন 5 আগস্টে এই বাংলাদেশের তরুণ জনতা, ছাত্র সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল যে আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছে। আজকে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যেই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত ইলেকশন দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনুন। তাইলে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, বাংলাদেশের পুরো সমাজকে, বাংলাদেশের অর্থনীতিকে যেই দল, যে গোষ্ঠী সরিয়ে আনতে পারবে, স্বাধীনভাবে দেশ চালাতে পারবে, আমরা ভোটের মাধ্যমে সেই আশাটি করব। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো আগামী 6 মাসের ভিতরে জাতীয় ইলেকশন দিয়ে দেশ এবং জাতির যে কল্যাণ এইটা বয়ে আনবেন, সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহসভাপতি জনাব আবু ইউনূস। জনাব আবু ইউনূসকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠান সমিতির সভাপতি, অতিথিবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে আমরা বিগত একটা দেখেছি 3 থেকে 6 মাসের ভিতরে জাতীয় নির্বাচন দিয়েছে। আমি জানি না বর্তমান যে সরকার কোন নীতিতে কি কাজ করছে জনগণ জানতে চাই। তাই আমি জনগণের পক্ষ থেকে, জাতীয় সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আগামী 6 মাসের ভিতরে জাতীয় সংসদ সদস্য নির্বাচন দিলে দেশ যেমন শান্ত থাকবে, জনগণ কিভাবে জনগণের খেদমত করতে পারবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ স্বাস্থ্য আছে, এই স্বাস্থ্য লাভ করে যাতে একটি সরকারি সংসদের গণতন্ত্র ফিরে আসে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন অপরাজয় বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য
জনাব ইসমাইল হোসেন সিরাজি। জনাব ইসমাইল হোসেন সিরাজিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। কিন্তু এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন। জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন থেকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশপ্রেমিক দেশপ্রেমিক সাংস্কৃতিক প্রিয় নাগরিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদের সাংস্কৃতিক দলের উদ্যোগে আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সংগঠক, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সভাপতি জননেতা হুমায়ুন কবির ব্যাপারী আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাসাসের সাবেক বিপ্লবী সভাপতি, আমাদের সকলের প্রিয় রেজা আবদুল্লাহ চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট নাট্যকার, আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংবিধান অধিকার ফোরামের সম্মানিত সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ। বাবু সুরঞ্জন ঘোষকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এই সমাবেশের সহযোদ্ধা সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী এখানে উপস্থিত হয়েছেন। জনাব রেজাউদ্দৌলা চৌধুরী এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব বাবুল আহমদ। আজকের বক্তৃতা আমি দীর্ঘায়িত করব না বন্ধুরা, আমার বক্তৃতা করবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন শামসুজ্জামান দুদুভাই। আজকের একটি দাবি দিয়ে আজকে রাজপথে হাজির হয়েছে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে দেওয়া, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশ থেকে অনির্বাচিত সরকার সরে যাবে। বাংলাদেশ অনির্বাচিত সরকার এদেশের জনগণ একদিনের জন্য নিরাপদ মনে করে না, 1 ঘন্টার জন্য নিরাপদ মনে করে না। অনির্বাচিত সরকার দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আনতে পারে না। অনির্বাচিত সরকার আইন শৃঙ্খলার উন্নতি করতে পারে নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমাতে পারে নাই, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে নাই। অনির্বাচিত সরকার ছাত্র সমাজের দাবি দেওয়া পূরণ করতে পারে নাই। তাই বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপি আন্দোলনের ফসল আপনি ক্ষমতায় এসেছেন। ওই তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসে নির্বাচন দিতে পারে, আপনারা কেন আজকে নির্বাচন দিতে পারেন নাই? গত তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে নির্বাচন দিয়েছে, আজকে 6 মাস অতিবাহিত হয়েছে।
আপনারা নির্বাচনের রোড ম্যাপ এখনো তৈরি করতে পারে না। ওই সংস্কারের কথা বলে দিন কত সময় নষ্ট করছেন। এদেশের মানুষ রাজপথে যদি নামে তাহলে আপনারা ভালোবার জায়গা পারেন না। তাই বন্ধুরা আমি বলতে চাই, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে এদেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষের নিরাপত্তা তার ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই এদেশে ওয়াজ হবে, ধর্মসভা হবে, ওয়াজ হবে। বাংলাদেশে সমস্ত ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। তাই বলতে চাই, ধর্ম হবে অন্তরে, মসজিদে আজান হবে, মন্দিরে উল্লঙ্ঘনে হবে। এই মসজিদে এবং মন্দিরে এই অসাম্প্রদায়িকতা বিদ্রোহী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে সকল ধর্মের মানুষ স্ব অবস্থান পালন করে, ধর্ম পালন করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসের মধ্য দিয়ে আজকের এই সমাবেশে আমি আমার বক্তৃতা এখানে শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত সভাপতি, কবি ও লেখক কালাম ফয়েজিকে, জনাব কালাম ফয়েজিকে। আপনার লোকজন এবং আপনার পরিবার এই দেশ থেকে আপনি যেসব সম্পদ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাই সহযোদ্ধা জনাব হুমায়ুন কবির ব্যাপারী, অনুষ্ঠানে উপস্থিত আছেন গাছাসের দুই কর্ণধার, এক সময়কার ডাকসাইডি সভাপতি জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী, উপস্থিত আছেন আরেক কর্ণধার বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব বাবুল আহমেদ, উপস্থিত আছেন ডক্টর মনিরুজ্জামান, আছেন প্রজন্মের সভাপতি জনাব মোজাম্মেল হোসেন শাহিন এবং জাগ্রত বাংলাদেশের সভাপতি জনাব জহিরুল ইসলাম কলিম এবং অন্যান্য নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী। আমরা সবসময় যারা প্রতিবাদী মানুষ তারা প্রতিবাদ করতেই থাকি। আমাদের কথা কেউ বলুক, হিসাব করুক আর না করুক সেটা নিয়ে আমরা ভাবি না। যিনি কৃষক তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তার নাঙ্গল হাল নিয়ে মাঠে চলে যান, যিনি নৌকার মাঝি তিনি তার পেশা নিয়ে ব্যস্ত থাকেন। আমরা এটা রাজনীতিটা আমাদের পেশা নয়, আমাদের জীবন জীবিকা আছে। তারপরও প্রতিবাদী মানুষ হিসাবে বিপ্লবী মানসিকতা পোষণ করি বলে প্রতিবাদ করতে ভালো লাগে, সে কারণে মাঠে চলে আসি, প্রতিবাদী প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি, আবার কখনো কখনো নিজেরাই সেই প্রোগ্রামের আয়োজন করি। আজকে উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা বা অন্যান্য ভাইয়েরা। আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পরিষ্কার কথা, নির্বাচন নিয়ে এত তালবাহানা করার কি কোনো প্রয়োজন আছে? কারণ স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে আমাদের নতুন জেনারেশন যারা নিউ জেনারেশন তারা অনেক কাল ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি, ছাত্র নেতা, ছাত্র দলের সহসভাপতি জনাব শামসুজ্জামান দুদু ভাইকে আমাদের এই প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমাদের এক সময় ছাত্র দলের কিংবদন্তির ছাত্র নেতা দুদু রিপন পরিষদ, যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন দুদু রিপন পরিষদ নির্বাচন করবেন, ডাকসু নির্বাচনে আমরা তাদের ভোটাধিকার প্রয়োগ করব। তারপর কোথা থেকে কি হয়ে গেল আমরা বলছিলাম যে নির্বাচন একটি জাতির মৌলিক অধিকারের একটি অধিকার। তো এটা আমরা উপলব্ধি করলাম অনেক বছর ধরে আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি। আমরা যখন 87-88 সেশনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, সৌভাগ্যক্রমে সে বছরই ডাকসু নির্বাচন চালু হয়। আমরা তারপরের
বছর আবার নির্বাচন হয়। সেখানে যারা নির্বাচিত হলেন তারা ছাত্র দল থেকে আসা নেতৃবৃন্দ। আমরা বুক ভরে আনন্দ করলাম যে ডাকসু নির্বাচন আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। আমরা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তো কেবল অন্যদের অনুকরণ করি, শিক্ষকরা যা বলেন সেভাবে অ্যাসাইনমেন্ট রেডি করি, অন্যান্য কার্যক্রম করি, কিন্তু আমরা ভোটাধিকার প্রয়োগ করে যখন আমরা বিপিজিএস নির্বাচন করতে পারলাম তখন মনে হলো যে না, আমরা সত্যিকার অর্থে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঠিক একইভাবে একটি দেশের নাগরিক যখন ভোটাধিকার প্রয়োগ করতে পারে তখন তার মধ্যে একটা অহংকার ডেভেলপ করে, সে বুঝতে পারে যে আমি এদেশের নাগরিক, আমি কৃষক হই, চাষা হই অথবা নৌকার মাঝি হই, বাট আমার কাছে তো যারা ভোট চায় তারা তো প্রভাবশালী লোক, তারা সমাজের এলিট, তারা যখন আমার কাছে ভোট চায় নিঃসন্দেহে এই ভোটের অনেক মূল্য, তখন সে মনে মনে মর্যাদা বোধ করে। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর দুই প্রান্তের দুটি দেশ, একটি আমেরিকা, একটি জাপান। আপনারা যখন জাপানের পাসপোর্ট পাবেন বা জাপানের যারা নাগরিক, আমেরিকার যারা নাগরিক, পাসপোর্ট পাওয়া মানে সারা পৃথিবী তার মতো উন্মুক্ত, তার জন্য উন্মুক্ত। কারণ কোন দেশে তাদের ভিসার দরকার হয় না, কারণ পাসপোর্ট দেখালেই তারা অন্য দেশে যাওয়ার অনুমতি পেয়ে যায়। কেন তারা অধিকার পেল? কারণ সেই সব দেশগুলোতে ভোটাধিকার, নাগরিকের অধিকার, নাগরিকের সম্মান প্রতিষ্ঠিত। তখনই আপনি শুনবেন না যে নির্দিষ্ট তারিখের পরে তালবাহানা করে তাদের নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে, এটা কখনই আপনারা শুনবেন না, জাপানেও না, আমেরিকাতেও না। কিন্তু আমাদের দেশে এই নির্বাচন নিয়ে নানান সময়ে যারা সুযোগ পেয়েছে তারাই তালবাহানা করেছে। একজন মাত্র ব্যক্তি যিনি সেনানিবাস থেকে এসে দায়িত্ব গ্রহণ করেছিলেন মানুষের দাবির প্রেক্ষিতে এবং যত দ্রুত সম্ভব তিনি নির্বাচন দিয়ে তিনি বের হয়ে গেছেন এই সামরিক শাসন থেকে। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলেন, শিক্ষকরা যখন দাবি করলো যে আমরা নির্বাচন চাই, আমরা কখন গণতন্ত্রে ফিরে যাব, তিনি বললেন আজকের যে সামরিক শাসন সেটা কি, সেটার জন্য কি আমরা দায়ী? সেনাবাহিনীকে শাসন দাবি করেছে, সেটা তো আওয়ামী লীগের বিটিম খন্দকার মোশতাক ক্ষমতা গ্রহণ করে তিনি সামরিক শাসন ঘোষণা করেছেন। তাহলে আমরা কিভাবে তার দায়িত্ব নিব? তো আমাদের কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা সাধারণদের নির্বাচনে নিশ্চিত করব এবং আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং দ্রুততম সময়ে তিনি নির্বাচন দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ, বাংলাদেশের এই কালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন ছিল ৭৯ সালের সংসদ নির্বাচন, যেখানে সকল দলমতের মানে প্রভাবশালী যারা রাজনৈতিক নেতা তারা নির্বাচিত হয়ে আসেন। আমরা যেটা বলতে চাই, খুব সম্প্রতিকালে নির্বাচন নিয়ে তালবাহানা হচ্ছে, তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে, সেটা হলো কতগুলো অচেনা রাজনৈতিক দল আর একটা চেনা রাজনৈতিক দল যাদের চরিত্র সম্পর্কে আমরা ওয়াকিবহাল, যারা কখনোই তাদের কমিটমেন্ট ঠিক রাখে না। এক বন্ধু আমাকে কতগুলো ইয়েতে চাকরি করে, ইসলামী ব্যাংকে চাকরি করেন, তিনি কতগুলো প্রস্তাব লিখে পাঠিয়েছেন। উনি প্রমাণ করার চেষ্টা করেছেন তার প্রস্তাবগুলো দিয়ে যে এক দল খেয়েছে আরেক দল খাবে, তার দরকার কি? একটা অরাজনৈতিক গোষ্ঠী মানে দেশ পরিচালনা করুক। কিন্তু উনি জানেন না, উনি যে ব্যাংকে চাকরি করেন সে চাকরিটার মধ্যে একটা পেশাদারিত্ব আছে, একজন ডাক্তার তার মধ্যে একটা পেশাদারিত্ব আছে, রাজনীতিতেও একটা পেশাদারিত্ব আছে। দীর্ঘদিন ধরে মানে রাজনীতি করতে মধ্যে তার মধ্যে একটা প্রজ্ঞা তৈরি হয়। রাস্তা থেকে উঠে এসে কেউ রাষ্ট্র পরিচালনা করতে পারে না। নোবেল পুরস্কার প্রাপ্ত প্রফেসর ইউনুস কি তার দক্ষতা দেখাতে পারতেছেন? তাকে যদি একটা অপারেশনে পাঠানো হয়, অপারেশন কি একজন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য পাঠানো হয়, তিনি কি সেটা পারবেন না, কারণ ওই কাজে তার দক্ষতা নেই। তেমনি রাজনীতির জন্য একটা দক্ষতার দরকার হয়, সে দক্ষতা সুশীল সমাজে নেই বলে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করতে পারে, নট ফর এবার, নট 5 ইয়ার্স, লম্বা সময়ের জন্য তারা পারেন না। এই কারণে দেশটা শুধু দেশ না, এমন না যে আপনাকে 5,000 টাকার বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট দিয়ে সুন্দর করে একটা কাজ সাঙ্গ করবেন, যেটা শিবিরের ছেলেরা খুব ভালো করে পারে। কিন্তু মনে রাখতে হবে একটা দরিদ্র দেশ, ফান্ড সংগ্রহ করতে হয়, দেশের মানুষ উচ্ছৃঙ্খল নানান কারণে অভুক্ত লোকজন, তাদের ঠান্ডা রাখতে হয়, সারা পৃথিবীর সাথে কমিউনিকেশন করতে হয়। সেই কাজ করার জন্য দক্ষ, প্রাজ্ঞ, অভিজ্ঞ রাজনৈতিক নেতা দরকার হয়। সে কারণে আমরা বলছি যে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যেমন বলছে উন্নয়নের গণতন্ত্র, উন্নয়ন চাই তারপর গণতন্ত্র, তেমনি আজকে একটি দল বর্তমান সরকারের সাথে রিলেটেড হয়, তারা বলছে সংস্কার চাই। সংস্কার মানে কি? এই যে তালবাহানা অরাজনৈতিক লোকদেরকে দিয়ে দেশকে পিছিয়ে নেয়া। আমরা কি দেখতেছেন দেশ সুন্দরভাবে চলতে পারছে না, জিনিসপত্রের দাম তো নামে নাই, আমরা তো দেখছি না যে সাধারণ মানুষ খুব ভালো আছে। সে কারণে আমরা বলবো দ্রুত নির্বাচন দিয়ে আপনাদের সম্মান
নিয়ে আপনারা চলে যান, এ দেশের মানুষ ঘুরে দাঁড়ালে আপনাদেরই বরং অপমান হবে। শিক্ষিত লোকদের অপমান আমি শিক্ষিত হয়ে কামনা করতে পারি না। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের দুলু ভাইকে বিশেষভাবে ধন্যবাদ এই প্রোগ্রামে আসার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জিসাসের আহ্বায়ক মতিউর রহমান ডিজেল ভাই। মতিউর রহমান ডিজেল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট। জনাব শাহজাহান মিয়া সম্রাট থেকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। পাশাপাশি দুটি নতুন খবর দেখে আমি কান্না রাখতে পারি নাই। দুইটা খবরের পানি একসাথে এখনো ভিজে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কর্তৃক আয়োজিত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান, 80 দশকের প্রখ্যাত ছাত্রনেতা জনাব শামসুজ্জামান দুদু। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বাবুল আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ, ভাইয়েরা আমার, আসসালামু আলাইকুম। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে এই সরকারের বয়স আর 4 দিন পরে 6 মাস পূর্ণ হবে। আগামী 8ই ফেব্রুয়ারি তাদের বয়স 6 মাস পূর্ণ হবে। কিন্তু তাদের যে দায়িত্ব ছিল জাতিকে একটি সুন্দর, স্বচ্ছ, সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন বাস্তবায়ন করা, সেদিকে তারা ভ্রুক্ষেপ করছে না। তারা করছে অন্যান্য কাজ। তারা সময় আপনার কিংস পার্টি বানানোর চেষ্টা করতেছে, সময় নানান রকমের গুজবের মধ্যে আমরা আছি। কিন্তু এই সমস্ত গুজবকে বাদ দিয়ে যদি আপনাদের মান সম্মান, বিগত যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল, 4টি তত্ত্বাবধায়ক সরকার, 1991 সনের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, যিনি পৃথিবীব্যাপী সুনাম অর্জন করেছিলেন। এর পরবর্তীতে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জনাব হাবিবুর রহমান সাহেব, তিনিও সুনাম অর্জন করেছিলেন। তার পরবর্তীতে ছিলেন বিচারপতি আব্দুল লতিফ, তিনিও সুনাম অর্জন করেছিলেন। কিন্তু বিভাগে পড়েছিলেন এই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন। তারা তাদের নিজেদের কাজ বাদ দিয়ে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে অবহেলা করে যখন বিভিন্ন দায়িত্ব পালন করতে গেছেন, তখন এই ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং জাতিকে একটি দৃঢ়তম নির্বাচন উপহার দিয়েছিলেন, যেটা ইতিহাসে কুৎসিত কালো নির্বাচন হিসাবে পরিচিত হয়েছে। এবং তারপরে এই যে 16 বছর আমরা নির্যাতনের সম্মুখীন হয়েছি, আমরা একটি স্বৈর শাসকের অধীনে ছিলাম এবং এখনো আমরা যদি এই নির্বাচন নিয়ে সরকার যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে আমরা তার সিমটম হয়তো আবার দেখতে পারবো। ছোটখাটো অনেক পার্টি সৃষ্টি হয়েছে,
সেই পার্টির প্রধানরা আজকে বিএনপিকে হুমকি দিচ্ছে। নাগরিক দল কি একটা নাগরিক সমাজ নাকি নাগরিক পার্টি একটা সৃষ্টি হয়েছে, তার প্রধান হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। পাটোয়ারি চেনেন তো? পাটোয়ারি হলো আপনার যারা পাট মাপামাপি করে, যাদের বংশধর হলো পাটের জাতনদারি করত, ওইখান থেকে হলো পাট থেকে পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুদিন আগে বলছেন যে বিএনপি জিয়াবাদ বা মুজিববাদ আমরা বাংলাদেশে চাই না। ভাই, আমরা তো জিয়াবাদের কথা বলি না, আমরা বলি সুশাসনের কথা, আমরা বলি শহীদ জিয়ার আদর্শের কথা, আমরা বলি 31 দফার কথা, আমরা বলি 19 দফার কথা, আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলি। আমরা তো একদলীয় শাসনের কথা বলি না। একদলীয় শাসন বা স্বৈর শাসন যারা প্রতিষ্ঠিত করেছিল তার সাথে যাই আপনারা যা কিছু তাই করেন কেন? বিএনপিকে নিয়ে কোনো কটাক্ষ আপনারা করবেন না। বিএনপির ব্যাপারে কথাবার্তা বলতে হলে অত্যন্ত অত্যন্ত সতর্কতার সাথে বলতে হবে। বিএনপির এত সহজ নয়। হোসেন মোহাম্মদের সাথে ডিউটি ছিল 9 বছর বিএনপিকে ধ্বংস করা, কিছুই করতে পারে নাই। স্বৈরশাসক শেখ হাসিনার আজকে 17 বছর ডিউটি ছিল বিএনপিকে ধ্বংস করা, কিছুই করতে পারে নাই। বরঞ্চ শেখ হাসিনা ওদের আজকে ধ্বংস হয়ে আজকে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাতেই নানান রকমের কথাবার্তা বলবেন না। আমরা চাই এই সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব অতি তাড়াতাড়ি সকলের অংশগ্রহণে একটি নির্বাচন বাংলাদেশে হবে এবং সেই নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই স্লোগান পুনরায় প্রতিষ্ঠিত হবে, সেই আশা এবং আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে সংহতি প্রকাশ করেছেন জাগ্রত বাংলাদেশের সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম। আমাদের মাঝে আরো এসে উপস্থিত হয়েছেন কর্মজীবী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব আলতাফ হোসেন সরদার। আমরা সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। সময় স্বল্পতার কারণে অনেকে বক্তব্য দিতে পারছেন না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। ডক্টর কাজী মনিরুজ্জামান মনির ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 16 বছর বাংলাদেশের জনগণের একটি আশা ভরসা চাওয়া পাওয়া, তারা ভোট দিতে চায়। আজকে যাদের বয়স 30 থেকে 35, 36, 38, তারা এই 15-16 বছর ভোট দিতে পারেনি। সেই ভোটের দাবিতে নির্বাচনী রোডম্যাপ, সেই দাবিতে নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, সাংস্কৃতিক দলের সভাপতি, রাজপথের সহযোদ্ধা জনাব হুমায়ুন কবির ব্যাপারী উপস্থিত আছেন। ছাত্র দলের সোনালী অতীত, মজলুম নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমেদ উপস্থিত আছেন। জাসাসের সাবেক সভাপতি, বিএনপির সাবেক সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজাল বুদ্দৌলা চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের আজকে অবাক হতে হয়। বিশ্ববরেণ্য একজন ব্যক্তি, নোবেল বিজয়ী, বাংলাদেশের অনেকের কাছে খুব গ্রহণযোগ্য, যাকে 16 বছর খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, অর্থ পাচারকারী হাসিনা, খুনের রানী হাসিনা
তাকে ছোট করতে চেয়েছিল, হ্যাস্তন্যস্ত করতে চেয়েছিল, অপমান অপদস্থ করতে চেয়েছিল। হয়তোবা মহান আল্লাহর কারণে হয়নি। সেই নোবেল বিজয়ী আজকে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে গিয়ে কি বললেন, সেই লন্ডন ভিত্তিক ফিনান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে জাতি তাকে হতাশ করেছে, মানে তিনি জাতিকে হতাশ করেছেন। সেটা হচ্ছে উনি ওখানে গিয়ে বললেন, ছাত্ররা দল করবে, আমার কাছে পরামর্শ করেছে, আমি বলেছি তোমরা দল করো। ছাত্ররা বলছে দল করলে তো আমরা একটাও আসন পাবো না। আমি বলেছি তোমরা অনেক আসন পাবা এবং তোমরা সরকার গঠন করবা, তোমাদেরকে জনগণ চায়, তোমরা এত বড় একটা অসাধ্য সাধন করেছো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাইলে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দলীয় ভাবে আপনার অবস্থান ভেদে আপনার ব্যক্তি উপদেষ্টা হিসেবে আপনি কি নিরপেক্ষতা হারালেন না? আপনার অবস্থানটা আজকে কোথায়? আপনি কি ওই দলের চেয়ারপারসন হবেন? আপনি কি ওই দলের উপদেষ্টা হবেন? আপনি কি ওই দলের নীতি নির্ধারণী হবেন? এটা আমাদের কাছে খুবই দুঃখজনক। পাশাপাশি আমরা দেখতেছি যে আমাদেরকে বলতেছে বিএনপিকে যে আমরা নাকি ছাত্রদের দল গঠন করতে দিই না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বারবার বলেছে যতগুলো দল হবে, যারা যারা দল করবে তাদেরকে অভিনন্দন, স্বাগতম, শুভেচ্ছা জানাবো। কিন্তু আপনি 10,000 টাকার কম্বল দেওয়ার জন্য সরকারি হেলিকপ্টার, সরকারি বিমান নিয়ে কোটি কোটি টাকা খরচা করবেন, আপনি এসপি ডিসিদের প্রোটোকল নেবেন, আপনি গিয়ে সেখানে রাজনৈতিক বক্তব্য দিবেন এবং কিংস পার্টি করবেন, সেইটা তো বরদাস্ত করা যাচ্ছে না। বাবারা, তোমরা আজকে অনেকের আন্দোলনের কথা অস্বীকার করো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছে ওই খুনি হাসিনার সাথে 2024 সালে 7ই জানুয়ারিতে যারা নির্বাচনে গিয়েছে তারা ছাড়া সকলেই এই জুলাই বিপ্লব আগস্টের ভূমিকা রেখেছে, তাদের সকলের অবদান আছে। তোমাদের লজ্জা লাগে না এরকম বলো? বাবারা, 16 বছরে বিএনপি সহ অন্য দলেরা প্রতি বছর ওই টেস্ট ম্যাচে 20 করে রান করে 320 রান করেছে, আর তোমরা 15 দিনে 40 রান করেছো। এজন্য তোমাদের ভালো, কিন্তু তার মানে এটা না যে তোমরা এই সফলতা একারা করেছো। আরে রাজনীতি, অর্থনীতি আর লেখাপড়া এক জিনিস না। ছাত্রদের কাছে অর্থনীতিবিদদের কাছে 8-8-16 হয়, কিন্তু রাজনীতিবিদদের কাছে 8-8-88 হয়। এটা বুঝতে হবে। তোমরা যে ভাষায় কথা বলতেছ মানুষ স্পষ্টভাবে বুঝতেছে যে এই বর্তমান আওয়ামী লীগ সরকার যে ছিল আগে, তাদেরকে তোমরা পৃষ্ঠপোষক করতে চাচ্ছ। তোমরা দল গঠন করে ইতিমধ্যে দেখেছি অনেক উপদেষ্টা এবং ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের তারা বলেছে আওয়ামী লীগ দল করতে পারবে না, তবে তারা চাইলে একটি দলের সাথে আসতে পারবে বা নতুন দল করতে পারবে। এর মানে কি? তোমরা তাদেরকে তোমাদের দলে নিয়ে তোমরা নব্য ফ্যাসিস্ট হতে চাও। তোমরা আওয়ামী লীগের ভাষায় কথা বলো, তোমরা বলো বিএনপির মহাসচিব আওয়ামী লীগের ভাষায় কথা বলে, অথচ আমরা দেখি ওই খুনি হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। যদি গণতন্ত্রের কথা বলতো তাহলে তিনি গুম করতেন, খুন করতেন, মামলা দিতেন। আর তোমরা আজকে বলতেছ সংস্কার সংস্কার সংস্কার। ভোটের কথা বললেই তোমাদের মন খারাপ হয়ে যায়। এটা কেন চাইলাম? অথচ আমরা দেখেছি এই বর্তমান প্রধান উপদেষ্টা তিনি সকল রাজনৈতিক দলের কাছ থেকে 15 দিনের মধ্যে সকল সংস্কারের কাগজপত্র নিয়েছে। পরবর্তীতে সংস্কার কমিশন করেছে, সেই কমিশনও কাগজপত্র জমা দিয়েছে। ওনাদের একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলেছে 7 দিন থেকে 15 দিনের মধ্যে আমরা এটা দেখে প্রজ্ঞাপন জারি করতে পারবো। তাহলে কেন সেই যদি হয়েই থাকে সংস্কার, তাহলে নির্বাচন না কেন? আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাবো, আসুন আর বিলম্ব না করে রোডম্যাপ দিন। এবং আমাদের একজন বিএনপির স্থায়ী কমিটির মেম্বার বলেছেন যে এই খুনি হাসিনা পালিয়েছে, পৃথিবীতে একমাত্র লক্ষণ সেন পালিয়েছিল, অথচ এই খুনি হাসিনা 3 বার পালিয়েছে। এবার পালিয়েছে 1/11-এ পালিয়েছিল, তার বাবার হত্যার সময় পালিয়েছিল। তাই এই 5ই আগস্টকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য এই 5ই আগস্ট বছরে আপনি জাতীয় নির্বাচন দিন, তাহলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এবং জনগণ উৎফুল্ল ভাবে ওই শেখ
শেখ হাসিনা খুনি হাসিনাকে প্রতিরোধ করার জন্য প্রত্যেকে ভোটে অংশগ্রহণ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হোক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের মাঝে সম্মতি প্রকাশ করেছেন MN জামান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুক্তিযুদ্ধ দলের ঢাকা মহানগর দক্ষিণ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, নাট্যকার জনাব বাবুল আহমেদ। জনাব বাবুল আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমরা শেষ করে দেবো, একটু 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 অপেক্ষা করেন। বন্ধ করতে বলো না ভাই, আমরা শেষ করে দেবো, আপনারা শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বস কাজ হয় না তো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, বিএনপিতে যে কজন নেতা আছে তার মধ্যে আমার সবচেয়ে কাছের মানুষ, আজকে সবার প্রধান অতিথি এবং উপস্থিত আছেন আমার এক সময়ের সভাপতি দুদু ভাই, যে কজন বিএনপি নেতা আছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছেন তিনি আজকে সভাপতি। অনেকদিন পর আমার সঙ্গে দেখা, আমাকে জিজ্ঞাসা করলেন আপনাকে অনেকদিন পরে দেখলাম। বিএনপিতে কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে না। আমি দীর্ঘদিন যাবত অসুস্থ। আজকে সকালে যখন আমি বেরিয়ে আসি এই শরীর নিয়ে, আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করছেন কোথায় যাচ্ছ। বললাম প্রেস ক্লাবে একটা মিটিং আছে। আমি বক্তৃতা দেবো না, ডোন্ট ওয়ারি, বক্তৃতা দেবো না, আমি শুনবো। আসলে আমি বক্তৃতা দিতে চাই না আজকে বক্তৃতা শুনবো। দুদু ভাই এভরি ডে তাকে টেলিভিশনে দেখি, টক শোতে, ভালো লাগে এবং তিনি আজকে সবার প্রধান অতিথি, সেই জন্য আমি তার বক্তব্য শোনার জন্য এখানে এসেছি। আমার বন্ধুবর রেজাবুদ্দৌলা চৌধুরী, এক সময়ের আমার সভাপতি, তিনি একজন ভালো বক্তা, তার বক্তৃতা শুনে আসলে ঘটনা হয়েছে জানেন, আমাদের দেশে একটা প্রবাদ আছে, আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা সবাই কথার ফুলঝুরি ছড়াচ্ছি, কাজের কাজ কিছুই করছে না। ইনুস সাহেবকে নিয়ে অনেকের আশা ভরসা ছিল বিভিন্ন রকমের। এখন তো আমি দেখছি যে একটা কথা আছে গ্রাম দেশে, বাদ দেওয়ার বাতান না, কিল মারার গোসাই। ইনুস সাহেব তো সে পর্যায়ে চলে গেছে।
এই জনগণের কোন স্বার্থই তিনি উদ্ধার করতে পারেননি। দেশের মানুষ তার সম্পর্কে যে ধারণা করেছিল 100% সে ব্যর্থ হয়ে গেছে। আর নতুন রাজনৈতিক দল নিয়ে একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মনিরুজ্জামান মনির যা বলেছেন এর বাইরে আর কোনো বক্তব্য থাকতে পারে না। তারা বলেন সংস্কার সংস্কার, আমি মনে করি নির্বাচনই হচ্ছে প্রথম সংস্কার। আপনি গত 6 মাসে শুধু সংস্কার সংস্কারই শুনছি, আসলে কি যে সংস্কার করবেন এটাই দেশের মানুষ জানে না। আমরা চাই আপনি সংস্কার করুন। নির্বাচন 17 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না। এই ভোটের জন্য যে সংস্কার প্রয়োজন, সেই প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত আপনি ভোটের ব্যবস্থা করুন। তা না হলে স্বৈরাচারী হাসিনাকে যেভাবে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, আমি জানি না আপনার অবস্থা কি হবে। আপনার সাথে আমার একটা পারিবারিক, কারণ আপনার ছোট ভাইরা সবাই আমার বন্ধু মানুষ, আপনি আমার বড় ভাই। আপনার কোন অপমান হোক এদেশে সেটা জনগণও পছন্দ করে না, বিএনপিও পছন্দ করে না, ব্যক্তিগত ভাবে তো আমিও পছন্দ করি না। আপনি সাকসেসফুল, একটাই মাত্র শব্দ, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত আপনার জন্য মঙ্গল। তা না হলে পরে আপনার বিরুদ্ধে যে কোনো সংগ্রাম আন্দোলন শুরু হয়ে যেতে পারে। আমার কথা বসে গেছে, আপনার চিনা। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে জাসাসের সাবেক সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব রেজাউদ্দৌলা চৌধুরী। জনাব রেজাউদ্দৌলা চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের রোড ম্যাপের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আয়োজিত এই নাগরিক সমাবেশের সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান, অনর্বশী বক্তা, আলাইকুম। 5ই আগস্ট জুলাইয়ের যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছিল, এই বিপ্লবের পরে স্বাভাবিক দেশের জনগণ আশা করেছিল একটি সুষ্ঠু, সুন্দর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য গত 15 বছরে বাংলাদেশের যে জঞ্জাল সৃষ্টি করা হয়েছিল, দুর্নীতির যে পাহাড় সৃষ্টি করা হয়েছিল, মানুষের প্রতি মানুষের যে আস্থার অভাব সৃষ্টি করা হয়েছিল, গুম খুন হত্যার মধ্য দিয়ে 15 বছরের নৈরাজ্যকর যে শাসনের ব্যবস্থা চালু হয়েছিল তার সমাধান হবে। কিন্তু আমরা 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমরা কোনো সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারি নাই। কেন পারি নাই? আমরা আশা করেছিলাম যে আওয়ামী লীগের আমলে সারা বাংলাদেশে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দের হাতে লাইসেন্স এবং লাইসেন্স বিহীন অস্ত্র দেওয়া হয়েছিল, সেই অস্ত্র উদ্ধার করা হয় নাই। আওয়ামী লীগের প্রতিটি নেতার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, 1000 টাকার নোট, 500 টাকার নোট আছে, সেই নোটগুলো বাতিল করা হয় নাই। অথচ আমরা দেখেছি ভারতে মোদী ক্ষমতা আসার পর ভারতীয় রুপি, সেই সময়কার কংগ্রেসের যে অর্জিত টাকা, সেগুলো সবগুলো বাতিল করা হয়েছিল এবং ভারতের বিভিন্ন নদী এবং সমুদ্রের টাকা ভাসছিল। আজকে বাংলাদেশের সেই টাকা দিয়ে, সেই অস্ত্র দিয়ে নির্বাচন প্রক্রিয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য একটি নির্বাচন ব্যবস্থা খুব জরুরি। বাংলাদেশে এই নির্বাচন ব্যবস্থা করার জন্য
এই নির্বাচনী অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, অবৈধ টাকা এগুলো বাতিল করতে হবে এবং যে সকল বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান হাজার হাজার কোটি লুট করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের মধ্য দিয়ে এবং তাদের টাকাগুলোকে বাজেয়াপ্ত করে সরকারের ফান্ডে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে এই প্রত্যাশা রাখছি। আজকে নির্বাচনের প্রি কন্ডিশন হিসেবে এই কাজগুলো খুব জরুরি বলে আমি মনে করি। আসুন আমরা আগামী নির্বাচনের যে রোডম্যাপ এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিএনপির যুগ্ম মহাসচিব জননেতা জনাব খায়রুল কবির খোকন ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন ভাইকে। 2724 আইডিয়া 300 সিটি 2400 300 সিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মেমোরি যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আজকের এই নাগরিক সমাবেশ অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব হুমায়ুন কবির ব্যাপারী, মাননীয় প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন নেতা, আমার শ্রদ্ধেয় অগ্রজ, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার, সাবেক প্রথম ছাত্র নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, গণমানুষের নেতা, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই উপস্থিত আছেন। আমাদের প্রিয় সহকর্মী, আমাদের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা ফজলুল্লাহ চৌধুরী উপস্থিত আছেন। আমাদের আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সংগ্রামী জননেতা বাবুল আহমেদ উপস্থিত সহ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত সংগ্রামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে এই নাগরিক সমাবেশে আমরা এক সমাবেত হয়েছি এই যে ঐতিহাসিক গত 2024-এর 5ই আগস্ট দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার, দানবীয় সরকার, হাসিনা সরকারের পতন হয়েছে। সেই পতনের পর আমাদের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা, বাংলাদেশের মানুষ যে জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য। কিন্তু আমরা যে আশা আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে মানুষ লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, আত্মহতি দিয়েছে, আজকে সেই প্রত্যাশা, মানুষ আশা আজকে আশাহত হচ্ছে। তাদের এই আশাকাঙ্ক্ষা আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আমরা দিন দিন দেখছি প্রায় 5 মাস পেরিয়ে গেল। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যে আমাদেরই সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের ফসল, এই সরকারকে আমরা বলেছি এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার বর্তমানে তাদের যে মূল এজেন্ডা, যে নির্বাচনী রুটম্যাপ, সেই নির্বাচনী রুটম্যাপ না দিয়ে তারা দেশকে একটি অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে এবং একটি তারা সংস্কারের কথা বলে আজকে আমরা দেখেছি যে 11টি সংস্কার কমিটি হয়েছে, 4টি সংস্কার কমিটি তারা তাদের প্রতিবেদন দাখিল করেছে। সেই সংস্কারের সাথে আমাদেরও যে সংস্কার আমরা দিয়েছি, অনেক আগেই দিয়েছি। আমরা 2016-তে দিয়েছি, 2023-এ দিয়েছি, আমরা 23rd ডিভিশন দিয়েছি, 27 দফা দাবি দিয়ে 27 দফা আমরা দাবি দিয়েছি এবং সর্বশেষ একটি সংস্কার তো এই সরকার শেষ করে যেতে পারবেন না। এটা নির্বাচিত সরকার, জনগণের সরকার এসে সার্বভৌম পার্লামেন্টে এসে যে সংস্কারগুলি করবেন, সেই সংস্কারের মধ্য দিয়ে আমাদের যে যে বিষয়গুলি অমিয়স সেগুলো সব সমাধান হবে। না হয় তো দিন তারিখ ঠিক নির্ধারণ করে না হয় অনিশ্চয়তার দিকে চলবে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি হবে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে হামলা করছে এবং
দেখছি গাড়িতে হামলা করে আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে সেই বিএসএফ বাংলাদেশ থেকে নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে। এই যে দেশের অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, আমরা কুমিল্লা দেখতে পাচ্ছি যে আবার সেই বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আবার ক্রস ফায়ার, যে ক্রস ফায়ারের কারণে আমরা লড়াই করেছি, যে ইলিয়াস আলী চৌধুরী আলম তারা জীবন দিয়েছে, এই দেশের প্রায় 1400 আমাদের নেতা কর্মী জীবন দিয়েছে, 3000-এর বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা হয়েছে, 60 লক্ষ আসামি হয়েছে এবং 1.5 লক্ষ মামলা হয়েছে এবং গুম খুনের কারণে এই সরকারের পতন হয়েছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হচ্ছে, দেশ পরিচালনা করতে তারা হিমশিম খাচ্ছে, একটা লেজেগোবর অবস্থা তৈরি হচ্ছে। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশে বিদেশে আজকে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এই দেশে আবার একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে এই পতিত তারা বাংলাদেশে আবার গোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে। এই পতিত দেশের হাজার হাজার কোটি টাকার মালিক তারা আওয়ামী লীগের দ্বারা লুটপাট করে দেশ থেকে 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা এবং 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণ খেলাপি রয়েছে মোটা জায়গায়। আজকে সেই সকল ব্যক্তিরা আবার এই ক্ষমতায় যাওয়ার জন্য সেই পতিত স্বৈরাচাররা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে। তাই নির্বাচনী রূপরেখা ঘোষণা করা হলে এই সব পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়ে যেত। তাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা প্রতিপক্ষ নয়, আমরা এই সরকারকে গঠনমূলক সমালোচনা করার কারণে যদি বলে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে এই কথা বলে, সেটা এই দেশের জনগণ মানবে না। ক্ষমতা, এই দেশের ক্ষমতার কথার মধ্যে দাম্ভিকতা সংগত হয়েছে। কিসের ক্ষমতা? ক্ষমতা মহান রব্বুল আলামিন, তারপর দেশের জনগণের। তাই আজকে জনগণের ক্ষমতা জনগণের ফিরে দিতে বলছি। জনগণ যাকে তার ভোট দিয়ে সংসদে পাঠাবে তারাই দেশ পরিচালনা করবে। আমরা একটি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা এই দাবিটা করতেই পারি, এরকম নৈতিক দায়িত্ব, গণতান্ত্রিক দায়িত্ব আমার জনগণের প্রতিনিধিত্ব করি। আমরা বারবার আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছি, পিছনের দরজা দিয়ে আসি নাই, প্রত্যক্ষ ম্যান্ডেট নিয়ে আসছি। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছে, বিএনপি দেশকে গঠন করেছে। তাই বিএনপি কোনো অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের কাছে মাথা নত করে নাই। তাই জনগণের দাবি আদায়ের জন্য আগামী দিনে এখনই বলছি না আমরা আন্দোলন সংগ্রাম করব। আমরা আমাদের দাবি আদায়ের জন্য, এই দেশের জনগণের চাহিদার জন্য, এই জনগণের থেকে তাদের এই মানব অর্থনৈতিক মুক্তির জন্য, এই দেশের স্থিতিশীল রাজনীতির জন্য প্রয়োজনে আমরা যদি আমরা রাজপথে নামতে তাহলে নামবো। কিন্তু এই সরকারকে আমরা বলতে চাই আমরা এই সরকারের প্রতিপক্ষ নই, তারা পরিপূরক। এই সরকারকে আমরা চাই, সহযোগিতা করতে চাই। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের তিন চেয়ারম্যান তারেক রহমান বারবার বলেছেন এটা আমাদেরই সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকারকে ব্যর্থ হওয়ার জন্য এই গাপ্তি মেরে থাকা শরীরের দোসররা, এই আমলাতন্ত্রের লোকরা এখনো গাপ্তি মেরে রয়েছে। এই দোষরদের রেখে সংস্কারও হবে না, নির্বাচনের রুট ম্যাপে হবে না। তাই তাদেরকে রেখে যদি তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে, রাজনৈতিক দল হলো স্টেক হোল্ডার, রাজনৈতিক দলগুলোর সাথে অবিলম্বে বসে এই বিষয়গুলি, এই অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সলিউশন করতে হবে। যদি সমাধান করে না হয় তাহলে দেশের পরিস্থিতি আরো অবনতি হবে। এই দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকারকেই, এই অন্তর্বর্তীকালীন ইন্টারিম গভর্নমেন্টকে এই দায়িত্ব নিতে হবে। তাই আমি অবিলম্বে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে চাই, আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আপনার প্রতি সকল অল ডিউ রেসপেক্ট, আপনাকে সকল সম্মান দেখিয়ে আমরা বলতে চাই আপনি প্রতি মানুষের রাস্তা বিশ্বাস জায়গাটা ফিকে হয়ে যাচ্ছে। তাই আপনি কোন নিরপেক্ষ অবস্থান থেকে আপনি আপনার দায়িত্ব পালন করেন, তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমি মনে করি যে এখন আপনি লাগাম যদি টেনে না ধরেন তাহলে পরিস্থিতি, পরিবেশ সবগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আজকে ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে সমস্ত পরিস্থিতি আজকে দিন দিন নিম্নগামী এবং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি দিকে যাচ্ছে। তাই আমরা রাজনীতিবিদরা আমরা চাই অবিলম্বে দেশে একটি স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক এবং মানুষের দাবি, সেই দাবিগুলি বাস্তবায়নের জন্য আমরা নির্বাচিত সরকার এই দাবিগুলি বাস্তবায়ন করে। আপনারা সব দাবি বাস্তবায়ন করতে পারবেন না। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা যে দুরূহ কঠিন ব্যাপার, এটা আজকে জনগণ আজকে বুঝতে পেরেছে। তাই নির্বাচিত সরকারের কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়ে আপনারা সবসময় আপনাদের অবস্থানে ফিরে যান, এটি দেশের লক্ষ কোটি মানুষ চায়। তাই এই নির্বাচনী একটি রুটম্যাপ দ্রুত দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে, আমরা 3 তারিখ বহুবার বলেছি ডিসেম্বরে দেওয়া সম্ভব, দ্রুত সময়ের মধ্যে দেওয়ার জন্য আমি আপনার এই সরকারের কাছে বিনীত আবেদন করছি। আমরা কোনো আবার আন্দোলন সংগ্রাম করে রাজপথে আমরা আর জীবন দিতে চাই না, আর আমার ভোট খালি হোক আমরা চাই না। আমরা চাই যে একটি সুন্দর পরিবেশের মধ্যে এই দেশে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, আইনের শাসন, বিচার স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা থাকুক।
মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক। আওয়ামী লীগ দেশকে ধ্বংস করেছিল, আবার একটি গণতান্ত্রিক সরকার এসে দেশকে পুনর্গঠন করবে, এটি জনগণের প্রত্যাশা। তা সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে এই সরকারের কাছে ইতিবাচক ভূমিকা রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রেরণার উৎস 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার মুক্ত প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জিন্দাবাদ। ধন্যবাদ চমৎকার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের বিপ্লবী সভাপতি, দক্ষ সংগঠক জনাব হুমায়ুন কবির ব্যাপারী। জনাব হুমায়ুন কবির ব্যাপারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। যদি একটু সুযোগ দিতেন। একটু দেন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে ওস্তাদ এই দেখেন সব দেখাবো সাইড ভাইস চেয়ারম্যান এই দেখবে সাইড দেখাবো, সাবেক এমপি জননেতা জনাব শামসুজ্জামান দুদু, ক্যামেরায় সাইড দেখাচ্ছে, উপস্থিত প্রধান বক্তা ক্যামেরায় বিএনপি যুগ্ম মহাসচিব সাবেক এমপি ডাকসুর সাবেক জিয়া জনাব খায়রুল কবির খোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বন্ধুরাম, আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নড়ি দেন না, আমি লাইভ। বর্তমান সরকার সংস্কারের কথা বলে যে 6 মাস নষ্ট করেছে, এই 6 মাসের মধ্যে কোন দৃশ্যমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি বাংলাদেশকে জনগণকে দেখাতে পারে নাই। এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মনে করে যে বর্তমান সরকার সংস্কারের নামে তাদের অন্য কোন উদ্দেশ্য আছে। আমরা বলবো বাংলাদেশের সকল রাজনীতিক মতামতের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য এবং বাংলাদেশে যদি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখনই কেবল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়বে এবং দেশের প্রশাসনিক অবস্থা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে। তো আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করলাম। এখন বক্তব্য রাখবেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব শামসুজ্জামান দুদু। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু। আপনি ওই দিক দেখেন, দেখেন মঞ্চে চাইলে গেছি আমি মূল ডাইছি, আমি কিন্তু মূল ডাইছি ভাই। সেই আসলে প্রশংসা শেষ নাই। আমি নিজে একটু ইউটিউব দেখলাম, দেখে বললাম কেমন কাজ করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে যাইছি বক্তব্যে। সাংস্কৃতিক দলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন ব্যাপারী, আর বের করবো কারক না রাইট, সম্মানিত আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা ডাকসুর সাবেক জিএস যুগ্ম মহাসচিব বিএনপি আন্দোলন সংগ্রামের নেতা, এবার আমার ফেরেম ঠিক আছে, আপনি বলে দেন। হ্যাঁ ফেরেম ঠিক আছে, সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ক্রোধা সাংস্কৃতিক দলের একসময় সভাপতি, কে বলেন আপনি ওস্তাদ, আমি ছোট কেন এত বড় ছাত্র নেতা জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী বাবু, রেজাবুদ্দৌলা চৌধুরী এবং বাবুল আহমেদ সহ সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত 18 মিনিট ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। 18 মিনিট 25 সেকেন্ড আজকের এই আয়োজনে দেখলাম মূল যে একটি ভালো নির্বাচনের জন্য সেটিং করতে 300 টাকা খোলাখুলি ভাবে 3 তারিখ উল্লেখ করে এই সরকার কি করতে চায়, কবে করতে চায় সেটি উল্লেখ করতে, অর্থাৎ রোডম্যাপ দাবি করা।
এই কথাটি এই সরকার ক্ষমতার আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণী পেশার নেতৃবৃন্দ, বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন ভাবে প্রথমে আকার ইঙ্গিতে, তারপরে সরাসরি, এখন দাবি আকারে এই কথাটা এসেছে। বন্ধুরা, 1500 টাকা এখন নেই। আমরা এই সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন শুধু দিই নাই, তার গতিপথ যাতে আরো ত্বরান্বিত হয়, আরো চমৎকার হয়, সুন্দর হয়, সেই ধরনের যা কিছু সহযোগিতা আমরা তাকে করি, এখনো করছে, ভবিষ্যতেও করব। তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার কাজকাম সম্বন্ধে ইদানিং যেসব কথাবার্তা উঠছে, যেভাবে আমরা প্রত্যাশা করছি, জাতি প্রত্যাশা করছে, সেগুলো নিয়ে কিছু কিছু কথা থেকে যায়, কিছু কিছু প্রসঙ্গ আসে। সরকার সংস্কারের প্রশ্নে খুবই কি পেরেছে আর কি পারে নাই সে আলোচনার আগে যদি বলি, তারা শ্রমিককে হত্যা করেছে, এই কথাটা সত্য। হাসিনাও শ্রমিক হত্যা করত। এই সরকার পার্থক্যটা কি, এটা যদি কেউ প্রশ্ন করে তাহলে জটিলতা তৈরি হবে। এই কাজের জন্য কি আপনাকে আমরা অভিনন্দন করব, আপনাকে সমর্থন দেব, তাহলে তো বিভ্রান্তি সৃষ্টি হবে। অনতি বিলম্বে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে, অনতি বিলম্বে। না হলে মানুষের মধ্যে, রাজনৈতিক নেতা কর্মীদের মধ্যে জন অসন্তোষ, বিক্ষোভ রুমায়িত হচ্ছে, তা ফেটে পড়তে পারে, সেটি কোনোভাবে না। যারা আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই ছাত্ররা এখন চিকিৎসা পাচ্ছে না, তাদেরকে বিক্ষোভ করতে হচ্ছে, তাদেরকে রাস্তায় নেমে আসতে হচ্ছে। এর থেকে দুঃখজনক ঘটনা জাতির জন্য আর দ্বিতীয়টা থাকতে পারে না। আপনার বেতনের টাকা, আপনার উপদেষ্টাদের বেতনের টাকা যথাসময়ে যদি রাষ্ট্র পরিশোধ করতে পারে, সচিবদের বেতনের টাকা, পুলিশের বেতনের টাকা, যাদের অস্ত্র এদেরকে পঙ্গু করেছে, যদি রাষ্ট্র যথাসময়ে পরিশোধ করতে পারে, তাহলে হাসপাতালের টাকা কেন পরিশোধ হয় না? তাদের বিক্ষোভে নামতে হয় কেন? এই প্রশ্ন যদি সামনে আসে, তাহলে আমাদের জন্য বিব্রতকর, কারণ এই সরকারকে আমরা সমর্থন করি। এই জিনিসটা সরকার যদি মাথায় রাখে, তাহলে আমার মনে ভালো হয়। পেটে ভাত থাকতে হবে, বেকারদের কাজ থাকতে হবে, পরিষ্কার কথা। সরকার যদি মনে করে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়, তাহলে পরে এই মুহূর্তে আপনার আনুষ্ঠানিকভাবে মিটিংয়ে বসে দিন তারিখ ঠিক করে যারা পারবে তাদেরকে আসার পথ সুগম করেন, নির্বাচনের ব্যবস্থা করেন। আপনারা পারেন নাই, যারা পারবে এবং গণতান্ত্রিক রীতিনীতি মতো গণঅভ্যুত্থানের 1 নম্বর চাহিদা পূরণের জন্য নির্বাচনের ব্যবস্থা করেন। যদি ব্যবস্থা করা সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি, সংকট যেভাবে ধুমায়িত হচ্ছে, বাড়ছে, এটা আরো বাড়ছে। আমি আজকে বক্তৃতা করব না, শেষ কথাটা বলি। আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করেছি, আপনাকে আমরা বিদায় জানাতে চাই ফুলের মালা দিয়ে। সেই পরিস্থিতিটা রাখুন, যাতে ফুল নিয়ে আপনাদের সামনে গেছে, যেন ফুল নিয়ে আপনি চলে যাওয়ার সময় আমরা যেতে পারি। এই কথাটা আপনি যদি মাথায় রাখেন, তাহলে দেখবেন সংকট আর সংকট না, এটা খুব সহজেই দূরীভূত হবে। আমি আপনার প্রতি, আপনার সরকারের প্রতি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের সবাই এখানে সমাপ্তি ঘোষণা।